জয় হিন্দ। আজকে আমরা ডিসকাস করব সাইক্লোন সম্পর্কে। তো চলো, সাইক্লোন সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি যে সাইক্লোন মানেই বিশাল জোরে ঝড় বৃষ্টি হবে, ঠিক আছে? এটুকু আমরা সবাই জানি মোটামুটি। তো এবার আমরা দেখে নিই যে সাইক্লোনকে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাশ থেকে যদি দেখা যায় সাইক্লোনকে, তো এটা হচ্ছে সেটা একটা পিলারের মতো লাগে, শঙ্কু আকৃতির হয়, ঠিক আছে, এরকম স্পাইরাল। উপর থেকে যদি দেখা যায় তোমার সাইক্লোনের ভিউটা, তখন ঠিক এরকম হবে অনেকটা। ঠিক মাঝখানে একটা তোমার এরকম গোল রয়েছে, আর চারিপাশে তোমার এরকম ভাবে আলাদা আলাদা সাইকেল তৈরি করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার সাইক্লোনের টপ ভিউ, আর এটা তোমার যদি পাশ থেকে দেখা যায় সাইড ভিউ, ঠিক আছে? আমরা সব অনেক জায়গাতে যেখানে তোমার দেখানো হয় সাইক্লোন, সেখানে এরকম দুটো ডায়াগ্রামে কোনো কোনো জায়গাতে দেখানো হয় সাইক্লোন সম্পর্কে। আচ্ছা, তো সাইক্লোনের যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা বা এই যে এটা, এটাকে বলা হয় আই। কি বলে? সাইক্লোন আই। সাইক্লোন আই। আই মানে হচ্ছে চোখ, তো এটা হচ্ছে সাইক্লোনের চোখ। তো এই জায়গাটাতে কিন্তু কোনো রকমের তোমার শান্তশিষ্ট থাকে, এখানে কোনো রকম না ঝড় না বৃষ্টি। যদি কেউ সাইক্লোনের আয়ের মধ্যে যদি পড়ে যায়, সে একদম আরামসে থাকতে হবে, তার কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু মেনলি যে তোমার প্রচুর পরিমাণে ঝড় জল বৃষ্টি তাণ্ডব যেটা হয়, সেটা কিন্তু এই বাইরের অঞ্চলটাতে হয়। এই মাঝখানে যে আই সাইক্লোন, এখানে কিচ্ছু হয় না, শান্তশিষ্ট সবচেয়ে, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে একদম বাইরের দিকে যে অংশটা দেখা যাচ্ছে, এটা এটাকে বলা হয় তোমার আই ওয়াল। কি বলা হয়? আই ওয়াল। মনে থাকবে? তাহলে এই যে মাঝের যে অংশটা, এটাকে বলা হয় সাইক্লোন আই, আর পাশের যেটা দেখা যাচ্ছে অংশটা, সেটাকে বলা হয় আই ওয়াল। তাহলে এই গেল হচ্ছে সাইক্লোনের বিভিন্ন রকম অংশ। এবার আমরা দেখে নেবো যে সাইক্লোন কত রকমের হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা দু ধরনের সাইক্লোন দেখতে পাই। একটাকে বলা হয় ট্রপিক্যাল সাইক্লোন। কি বলা হয়? ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন। আর একটাকে বলা হয় তোমার টেম্পারেট সাইক্লোন। টেম্পারেট সাইক্লোন। আচ্ছা, এই টার্ম দুটো শুনে হয়তো অনেকের মনে হচ্ছে এটা আবার কি রে ভাই, ট্রপিক্যাল সাইক্লোন টেম্পারেট সাইক্লোন এগুলো আবার মানে কি? চলো আমরা একটুখানি দেখে নিই ট্রপিক্যাল সাইক্লোন কোথায় তৈরি হয়, এবং অ্যাকচুয়ালি কি কি নাম থেকে ট্রপিক্যাল সাইক্লোন কথাটা এসেছে, এবং টেম্পারেট সাইক্লোন কি, এবং টেম্পারেট সাইক্লোন কোথায় কোথায় হয়, সেটা আমরা দেখে নেবো। তো তার জন্য আমাদেরকে একটুখানি পৃথিবীর স্ট্রাকচারটা দেখতে হবে, ঠিক আছে? তো ধরে নেওয়া যাক এটা আমাদের পৃথিবী। যা, গোলটা ঠিকঠাক হয়নি, বাট ঠিক আছে, চলো ধরে নাও যে এটাই পৃথিবী। ওকে, তো পৃথিবীর একদম মাঝ বরাবর কি গিয়েছে তোমার মূল মধ্যরেখা গিয়েছে, ঠিক আছে, বা যেটাকে ইকুয়েটার বলা হয়। ইংরেজিতে ইকুয়েটার, বাংলায় মূল মধ্যরেখা। ঠিক তার উপর দিয়ে তোমার ৩৫.৩০ কি গিয়েছে কি ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। মনে থাকবে? এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। আর ঠিক উল্টো দিয়ে গেছে কি তোমার ট্রপিক অফ ক্যাপ্রিকন। অফ ক্যাপ্রিকন। মনে থাকবে? তো এটা গেল টপিক অফ ক্যান্সার, এটাকে বলা হয় টপিক অফ ক্যাপ্রিকন। এটা তোমার ঠিক ৩৫.৩০, তাই তো? ৩৫.৩০, ৩৫.৩০ নর্থ, এটা ৩৫.০ সাউথ, ঠিক আছে? আর এখান দিয়ে যে রেখাটা গিয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার ওকে, এটা হচ্ছে তোমার ৬৬.৫০ একটা রেখা গিয়েছে, ঠিক আছে? এনিওয়ে, তো এই যে ইকুইটারের পাশে যে তোমার দুটো অংশ রয়েছে, একটা টপিক অফ ক্যান্সার এবং টপিক অফ ক্যাপ্রিকন, যেটা এই দুটোর মাঝখানে যে অঞ্চলটা, এই মাঝখানে অঞ্চলটাকে বলা হয় হচ্ছে তোমার ট্রপিক্যাল জোন। কি বলা হয়? ট্রপিক্যাল জোন। ট্রপিক্যাল জোন। মনে রাখবে, এই অঞ্চলটাকে কি বলা হয়? ট্রপিক্যাল জোন। এই ট্রপিক্যাল জোনে যে সাইক্লোন সৃষ্টি হয়, সেই সাইক্লোনটাকে বলা হয় হচ্ছে তোমার ট্রপিক্যাল সাইক্লোন। তাহলে মনে থাকবে, ট্রপিক্যাল জোনে যে সাইক্লোন তৈরি হয়, সেই সাইক্লোনটার নামই হচ্ছে তোমার ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন। ওকে, এই যে তোমার টপিক অফ ক্যান্সার উপরের যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটাকে বলা হয় তোমার হচ্ছে টেম্পারেট জোন। কি বলা হয়? টেম্পারেট জোন। টেম্পারেট জোন। টেম্পারেট জোন। আর
এরিয়াকেও টেম্পারেট জোন বলছে, ঠিক ঠিক উল্টো দিকে এটাকেও কি বলা হবে, টেম্পারেট জোন। তো এই টেম্পারেট জোনে যে সাইক্লোনটা সৃষ্টি হয় সেই সাইক্লোনটাকে বলা হয় তোমার টেম্পারেট সাইক্লোন। ক্লিয়ার? টেম্পারেট সাইক্লোন তার মধ্যে হচ্ছে তোমার দুই টপিক অফ ক্যান্সার এবং টপিক অফ ক্যাপ্রিকনের মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটার নাম হচ্ছে ট্রপিক্যাল জোন, এবং এই ট্রপিক্যাল জোনে যে সাইক্লোনগুলো সৃষ্টি হয় সেটাকে বলা হয় ট্রপিক্যাল সাইক্লোন। ঠিক তার উপরে তোমার জোনটাকে বলা হয় টেম্পারেট জোন, উপরের জোনটাকে টেম্পারেট জোন, তার নিচের যে জোনটা সেটাকে বলা হয় টেম্পারেট জোন, এবং এই জোনগুলোতে যে সাইক্লোনটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় তোমার টেম্পারেট সাইক্লোন। একদম উপরে তো পোলার রিজিয়ন, এই অঞ্চল প্রচুর ঠান্ডা, এই অঞ্চল কোনো রকম সাইক্লোন সৃষ্টি হয় না। তো মেনলি সাইক্লোন দুটো অঞ্চলে দেখা যায়, একটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নে, একটা হচ্ছে টেম্পারেট রিজিয়নে। ট্রপিক্যাল রিজিয়নে যে সাইক্লোনটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, আর টেম্পারেট রিজিয়নে যে সাইক্লোনটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে তোমার টেম্পারেট সাইক্লোন। এবার কোশ্চেন হচ্ছে, আমরা ভারতবর্ষে যখনই আমরা দেখবো তখন সবসময় দেখি আমরা ট্রপিক্যাল সাইক্লোন দেখা যায়, কারণ কি আমাদের ভারতবর্ষ তো তোমার এখানে ট্রপিক্যাল রিজিয়ন, ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে অবস্থিত, তাই না? ভারতবর্ষ তুমি দেখা যাবে যদি দেখো, যদি তাহলে ভারতবর্ষ দেখতে পাবো আমরা তোমার এই ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে রয়েছে। তো সেই জন্য যখনই কোনো রকম সাইক্লোন হয় আমাদের সাইক্লোনগুলো সবই কি হয়, ট্রপিক্যাল সাইক্লোন। মনে থাকবে আমাদের এই যে আজকে যে তোমার যে সাইক্লোনটা আছে, তোমার রেগেল যে সাইক্লোন আছে, সে রেগেল সাইক্লোনটাও কিন্তু তোমার, সরি রেগেল না, রেহাল, যে রেহাল যে সাইক্লোনটা আছে সেই সাইক্লোনটা কিন্তু যদি ডিটেলস দেখো সেটার নাম হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন রেহাল। তো কোথায় আছে এটা, তোমার যেহেতু আমাদের ভারতবর্ষে তোমার বে অফ বেঙ্গল থেকে সৃষ্টি হয়ে আসছে, তো সেহেতু এটাকে ট্রপিক্যাল সাইক্লোনই বলবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখে নিলাম দু রকমের সাইক্লোন হয়, ট্রপিক্যাল সাইক্লোন এবং টেম্পারেট সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন আমাদের ভারতবর্ষে যে সাইক্লোনগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি ট্রপিক্যাল সাইক্লোন, কারণ আমাদের ভারতবর্ষে ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে অবস্থিত। ওকে ফাইন। এবার আমরা দেখে নিই যে ট্রপিক্যাল সাইক্লোন বেসিক্যালি কোথায় সৃষ্টি হয়। ট্রপিক্যাল সাইক্লোন যখনই তৈরি হবে সেটা কিন্তু তোমার সমুদ্রের উপরে তৈরি হবে। ঠিক আছে, তো আমাদের যে টপিক্যাল, আমাদের যে ভারতবর্ষের পাশাপাশি যে সমস্তগুলো রয়েছে, যেমন বে অফ বেঙ্গল রয়েছে, ইন্ডিয়ান ওশিয়ান রয়েছে, প্যাসিফিক ওশিয়ান রয়েছে, এই সমস্ত রিজিয়নগুলোতে কিন্তু টপিক্যাল সাইক্লোন তৈরি হবে। তো টপিক্যাল সাইক্লোন তৈরি হওয়ার মেন জায়গায় হচ্ছে তোমার সমুদ্রপৃষ্ঠ দরকার হয়, আর টেম্পারেট সাইক্লোন তৈরি হওয়ার জন্য সমুদ্র এবং তোমার ডাঙাতেও সৃষ্টি হতে পারে। তো আজকে আমরা দেখে নিই টপিক্যাল সাইক্লোন কিভাবে সৃষ্টি হয়, সেটা আমরা পুরো ডিটেলসে দেখবো। ওকে, তো আমরা দেখলাম যে ট্রপিক্যাল সাইক্লোন কোথায় তৈরি হবে, সমুদ্রে তৈরি হবে। তো চলো একবার দেখে নিই। ধর এটা হচ্ছে তোমার ভূভাগ, আর এটা হচ্ছে তোমার সমুদ্র। ঠিক আছে, ওকে চলো, এটা হচ্ছে তোমার সমুদ্র। তো দেখো যখনই তোমার সূর্যের আলো আসে, সূর্যের তাপ আসে, ঠিক আছে, তো মানে ভূভাগও গরম হবে প্লাস তোমার সমুদ্রও গরম হয়। কিন্তু যেহেতু তোমার ভূভাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং তাড়াতাড়ি রাতের বেলায় যখন সূর্যের আলো চলে যায় তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়, কিন্তু সমুদ্রের জল কিন্তু গরম হতে সময় লাগে। সমুদ্রের জল বেশি পরিমাণে, ডাঙার যে পরিমাণ তাপ গ্রহণের পরে গরম হবে তার থেকে অনেক বেশি পরিমাণ তাপ লাগে কার, সমুদ্রের জল গরম হতে, মানে জলকে গরম হতে। ঠিক আছে, তো জলের যেহেতু আপেক্ষিক তাপ অনেক বেশি, তো সেহেতু জল গরম হতে সময় লাগে। তো সমুদ্রের জল কি করবে, তাপ গ্রহণ করবে, গরম হবে, কিন্তু রাতের বেলার মধ্যে কিন্তু তাপ ধীরে 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 ছাড়বে। ধরো কথা বলছি, তোমার যে পরিমাণ তাপ, একই পরিমাণ তাপ ডাঙাও অংশ মানে নিয়েছে তোমার, আর জলও নিয়েছে সেম পরিমাণ তাপ। ঠিক আছে, কিন্তু ডাঙা কি করেছে, সারা রাতের মধ্যে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে পুরো সব তাপ ছেড়ে দিয়েছে, কিন্তু এই জল যে পরিমাণ তাপ গ্রহণ করেছিল তার মধ্যে কিছু পরিমাণ তাপ ছেড়ে, ধরো কথা বলছি তোমার 100% তাপ আছে ডেলি। ঠিক আছে, তো ডাঙা ধরো 100% তাপ গ্রহণ করেছে, রাতের মধ্যে পুরো 100% তাপই ছেড়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু জল কিন্তু 100% তাপ ছাড়েনি। কথা বলছি, ধরো 20% তাপ কিন্তু এর কাছে রয়ে গেছে, 80% রিলিজ করে দিয়েছে, কিন্তু আবার পরের দিন হয়ে গেছে, পরের দিন আবার তাপ দিয়েছে, আবারও কিছু পরিমাণ তাপ তোমার রয়ে গেছে, 20% রয়ে গেছে, আবার বাকি 80% হয়তো রাতের বেলা ছেড়ে দিচ্ছে। এইভাবে করে কি না দিনের পর দিন প্রত্যেক দিন কিছু না কিছু পরিমাণ তাপ কিন্তু এর কাছে থেকেই যায়। একটা সহজ উদাহরণ দিয়েছি, ধরো দুটো ছেলে রয়েছে, ঠিক আছে, এটা রাম, এটা তোমার শ্যাম। ডেলি এদেরকে ধরো 100 টাকা করে দেওয়া হয়। ঠিক আছে, রাম 100 টাকায় পার ডে খরচ করে ফেলে, কিন্তু শ্যাম কি করে, 20 টাকা করে সেভ করে। ঠিক আছে, এবার করে দেখো তুমি প্রত্যেক দিন যদি তুমি 20 টাকা করে সেভ করে, 5 দিন পরে কিন্তু এর কাছে আরো 100 টাকা এক্সট্রা হয়ে যাবে, মানে 5 দিনের পর 6 ডেতে কিন্তু এর কাছে অ্যাকচুয়ালি কত পরিমাণ টাকা হবে,
200 টাকা, কারণ কেউ প্রত্যেকদিন 20 টাকা করে জমা করেছে, 5 দিনে 5 করে 100 টাকা সেভ হয়ে গেছে। আর এর কাছে 5 দিন পরে 60 কত টাকা থাকবে? 100 টাকায় থাকবে সেই দিনকার টাকাটা, কিন্তু এর কাছে কি হচ্ছে 200 টাকা থেকে যাচ্ছে। ঠিক সেরকম জলের ক্ষেত্রে তাই হচ্ছে, জল প্রত্যেকদিন কিছু পরিমাণ তাপ গ্রহণ করে, কিন্তু পুরো তাপটা রিলিজ করতে পারে না, কিছু পরিমাণ তাপ রয়ে যায়। এইভাবে আস্তে আস্তে গরম হতে হতে একটা দেখা যায় পুরো সমুদ্রের জল যখন গরম হয়ে যায়, তখন একটা সময় তোমার ডেলি কিছু না কিছু পরিমাণ বাষ্প হতেই থাকছে। কিন্তু যে দিনের পর দিন তাপ গ্রহণ করতে করতে জলের কোনো একটা পরিমাণ জায়গায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তোমার জল হিট হয়ে যায়, এবং সেখান থেকে কি হয়, জলীয় বাষ্প উপরের দিকে উঠতে থাকে। তো ধরো এই অঞ্চলটাতে জলীয় বাষ্প তৈরি হয়ে গেছে এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে উপরের দিকে উঠছে। ওকে ওকে, খুব ভালো কথা। তো যখনই জলীয় বাষ্প উপরের দিকে উঠবে, তখন কি হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আমাদের উপরে, পৃথিবীর উপরে একটা লেয়ার রয়েছে, বায়ুমণ্ডলের একটা লেয়ার রয়েছে, যেটার নাম হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ার। কি নাম? ট্রোপোস্ফিয়ার। আমাদের বায়ুমণ্ডলে অনেকগুলো লেয়ার রয়েছে, সবচেয়ে নিচের লেয়ারের নাম হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ারের যে শুরু যেটা হয় সেটাকে বলা হয় ট্রোপোপজ। কি বলা হয়? ট্রোপোপজ। পজ যেখানে শেষ হয় ট্রোপোস্ফিয়ারটা, মানে নিচের দিকে যেটা থেকে তোমার ট্রোপোস্ফিয়ার শুরু হয়, উপরের দিকে যেটা তোমার অ্যাকচুয়ালি শেষ, সেটাকে বলা হয় ট্রোপোপজ। ট্রোপোপজ। তো এই ট্রোপোপজে গিয়ে তোমার এখানে গিয়ে ধাক্কা লাগে, ঠিক আছে। আর এই ট্রোপোপজ যে অঞ্চলটা, এটা কিন্তু প্রচুর ঠান্ডা। আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তত কিন্তু ঠান্ডা হওয়া শুরু করে, ঠিক আছে। তো এই অঞ্চলটা প্রচুর ঠান্ডা। তো যে জলীয় বাষ্প, বাতাস যখন গরম হয়েছিল, জলীয় বাষ্প যখন উপরের দিকে গেল, তখন কি উপরে গিয়ে যখন ঠান্ডা, এই অঞ্চলটা ঠান্ডা, এই অঞ্চলটা যখনই ঠান্ডা হয়ে যাবে, তখন কি হবে, জলীয় বাষ্পগুলো জলে কনভার্ট হয়ে যাবে, মানে মেঘের আকার ধারণ করবে, ঠিক আছে। মেঘের আকার ধারণ করে কি করবে, এই অঞ্চলগুলোতে ভাসতে শুরু করে দেবে, ঠিক আছে, এখানে ভাসতে শুরু করে দেবে। প্রত্যেক দিন কিছু পরিমাণে তোমার এরকম ভাবে জলীয় বাষ্প উপরের দিকে উঠবে, আর এখানে ধাক্কা খাবে, এখানে মেঘ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। যখনই মেঘগুলো তৈরি হবে, আস্তে আস্তে মেঘগুলো কি হবে, এখানে তোমার জমা হবে। এই জায়গাটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, এখানে জমা হতে পারছে না, কিন্তু এই দুই পাশে কিন্তু আস্তে 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 তোমার মেঘ জমা হতে থাকবে আস্তে আস্তে উপরের দিকে, ঠিক আছে। এরকম ভাবে মেঘ আকারে তোমার জমা হওয়া শুরু করে দেবে। ফাইন। যখনই মেঘ উপর দিকে জমা হচ্ছে, এই যে বায়ু, তো এখানকার কি গরম বাতাস উপরের দিকে যাচ্ছে, গরম বাতাস গিয়ে জলীয় যে বাতাসের মধ্যে যে জল ছিল, সেই জলগুলো কি হচ্ছে, ব্যাংকে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু যে বাতাসটা, সেটা কি হবে, আস্তে 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 তোমার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে কি হবে, এই জায়গাটাতে আস্তে আস্তে বসা শুরু করে দেবে। এই জায়গাটা আস্তে আস্তে কি করবে, তোমার এই ঠান্ডা বাতাস আস্তে আস্তে নিচের দিকে তোমার বসা শুরু করে দেবে, ঠিক আছে। উপরের দিকে তোমার এরকম বেশি পরিমাণে অ্যাকচুয়ালি এখানে আস্তে আস্তে বাতাস জমা হবে, এখানে জমা হবে, এখানে তখন ধরবে না, তখন নিচের দিকে আস্তে আস্তে প্রেসার বাড়বে, ঠিক আছে। এরকম ভাবে আস্তে 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 তোমার এই জায়গাটাতে ঠান্ডা যে বাতাস, সেটা কিন্তু এই জায়গাটা জমা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে একটা তোমার স্ট্রাকচার তৈরি হয়ে যায়। সাইক্লোনের যে স্ট্রাকচারটা দেখেছিলাম, লম্বা লম্বি যে হরিজন্টাল ভার্টিক্যাল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু ডেভেলপ হচ্ছে এভাবে। জলীয় বাষ্প আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, এখানে ধাক্কা লাগছে, এবং এখানে তোমার মেঘ হয়ে এগুলোতে মেঘ আকার জমা হচ্ছে, এগুলো পুরো মেঘ, ঠিক আছে, আস্তে আস্তে মেঘের আকার জমা হচ্ছে, এবং এই জায়গাটাতে কিন্তু ঠান্ডা বাতাস, ভারী বাতাস এই জায়গাটা আস্তে আস্তে বসা শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে একটা স্ট্রাকচার আমরা দেখে নিলাম, যে সাইক্লোনের যে লম্বালম্বি যে স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখে নিলাম। এবার আসবো তোমার এই যে ঘূর্ণন যেটা তৈরি হয়, এই যে সাইক্লোনের যে এরকম ঘোড়াটা, সেটা কি করে তৈরি হয় সেটা আমরা দেখে নেবো। ওকে, তো সেটা দেখার জন্য আমাদের কি দেখতে হবে, এখান থেকে তো বাতাস উপরের দিকে উঠে গেছে, রাইট। তাহলে এই জায়গাটা একটা শূন্যস্থানের সৃষ্টি হয়েছে, মানে শূন্যস্থান মানে বলা হয় লো প্রেসার। তাহলে এই জায়গাটা কি তৈরি হয়েছে, লো প্রেসার তৈরি হয়েছে। আর পার্শ্ববর্তী অঞ্চল থেকে কি হবে, তাহলে যখনই লো প্রেসার তৈরি হবে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাতাস কি হবে, ছুটে এসে এখানে আসতে চাইবে, ঠিক আছে, ছুটে এখানে আসতে চাইবে। আচ্ছা, এদিক থেকে বাতাস আসবে, ওদিক থেকে বাতাস আসবে, চারিদিক থেকে বাতাস আসা শুরু করে দেবে। এইবার এখানে বাতাস আসা, ধরো পৃথিবী যেহেতু তোমার, ধরো এই জায়গাটা তোমার লো প্রেসার তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে বাতাস কোন দিক থেকে আসবে, বাতাস এদিক থেকে ছুটে 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 আসবে, ক্লিয়ার, চারিদিক থেকে ছুটে আসবে। কিন্তু এখানে একটা টুইস্ট, কি টুইস্ট, যে পৃথিবী যেহেতু তোমার ওয়েস্ট থেকে ইস্টের দিকে সবসময় ঘুরছে, ঠিক আছে, তো এই ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘোরার জন্য পৃথিবী পৃষ্ঠের উপর যে কোনো বস্তু কিন্তু সোজাসুজি যেতে পারবে না। যদি এরকম কোনো একটা জায়গায় সোজা যেতে চায়, সোজা যেতে পারবে না। উত্তর গোলার্ধে কি করবে, উত্তর গোলার্ধে খানিকটা ডান দিকে বেঁকে চলে যাবে, অ্যাকচুয়ালি যাওয়ার দরকার ছিল সোজা, ও সোজা যেতে পারবে না, ডান দিকে বেঁকে যাবে। আর দক্ষিণ গোলার্ধে কোথায় যাবে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যাবে। তো একটা পৃথিবী ঘূর্ণনের জন্য একটা তোমার কাল্পনিক একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটার নামকে বলা হয় তোমার কোরিওলিস ফোর্স। কি বলা হয়, কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্স।
বা কোরিওলিস বল। তো কোরিওলিস বলের জন্য কি হবে, উত্তর গোলার্ধের যে কোনো বস্তু সবসময় ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের যে কোনো বস্তু সবসময় বাঁ দিকে বেঁকে যাবে, ঠিক আছে। বাতাস হচ্ছে এরকম, বাতাস ধরো এটা উত্তর গোলার্ধে যদি দেখি, বাতাস ধরো এইদিকে আসতে চাইছে, এখানে আসতে চাইছে, তো অ্যাকচুয়ালি কোন দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকবে। ডান দিক কোনটা হচ্ছে, এদিকে যদি মাথা হয় ডান দিকে এদিকে হবে, তাহলে বাতাসটা এদিকে না গিয়ে বাতাসটা এদিকে চলে যাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে ঠিক সেরকম, ধরো বাতাসটা উপর দিকে যেতে চাইছে, উপর দিকে যেদিকে ডান দিক কোন দেয়, ডান দিকে এটা, তাহলে বাতাসটা কোন দিকে বেঁকে যাবে, বাতাসটা এদিকে বেঁকে যাবে, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে এটা, এটা ডান দিক কোনটা হচ্ছে উপরের দিকটা, তাহলে বাতাসটা এদিকে বেঁকে যাবে, ঠিক সেরকম ভাবে এটা ডান দিক, এদিকটা হবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে বাতাসের অ্যাকচুয়াল গতিপথ ছিল এটা, কিন্তু ডান দিক বেঁকে এরকম হয়ে গেল। তাহলে আমরা যদি একটুখানি দেখি নিই যে অ্যাকচুয়াল গতিবেগ কোনটা হচ্ছে, কোরিওলিস ফোর্স অ্যাপ্লাই করার পর তা দেখবো এরকম হচ্ছে। ওকে, দেখো তো বাতাস যদি এরকম ভাবে ঘুরতে থাকে, তাহলে একটা মনে হচ্ছে না এরকম একটা স্পাইরাল একটা আকার তৈরি হচ্ছে, হচ্ছে কি? এটা কোন দিকে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না, ঘড়ি তো এরকম ভাবে ঘোরে, এটা যখন ঘুরছে তখন অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ক্লকওয়াইজ মানে যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ একটা বাতাস একটা ঘুরতে শুরু করে দিচ্ছে। তো এই যে বাতাস যখন এরকম ভাবে ঘুরতে শুরু করছে, এরকম ভাবে ঘোরার ফলে কিন্তু যে স্পাইরাল যে আকারটা ধারণ করেছিল, এরকম ভাবে গোল 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 গোল, আমরা দেখেছিলাম যে চক্রবাতের যে তোমার সাইক্লোনের যে এরকম গোল গোল যে অংশটা, সেটা কিন্তু এরকম ভাবেই তৈরি হয়ে যাচ্ছে, বোঝা গেল। বাতাস একটা জায়গায় এরকম ভাবে ঘুরতে শুরু করছে, তাহলে এইটা যদি আমরা দেখি লম্বালম্বি ভাবে এরকম ভাবে উপর দিকে যাচ্ছে, প্লাস এরকম ভাবে বাতাস কিন্তু এরকম ভাবে প্রত্যেক জায়গায় এরকম ভাবে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, বোঝা গেল। তো এইরকম ভাবেই অ্যাকচুয়ালি সাইক্লোনটা ডেভেলপ হয়। ওকে, আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সাইক্লোন এরকম ভাবে তৈরি হয়ে যাচ্ছে, আমরা বুঝে গেলাম এগুলোতে পুরো কি তৈরি হচ্ছে, পুরো মেঘ, পুরো মেঘ জমে গেছে, এগুলোতে পুরো মেঘ তৈরি হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা কি হবে তোমার, এই জায়গাটা হচ্ছে সাইক্লোনের আই, যেখানে কোনো রকমের তোমার বাতাস প্রবাহ থাকে না, কারণ কি এইখান থেকে যেটা মাঝখানে যে তোমার বাতাসটা রয়েছে, সেটা পুরো একদম ঠান্ডা বাতাস জমে রয়েছে, ফলে এবং শান্তশিষ্ট বাতাস পড়ে রয়েছে, যা তুল মানে তোমার এরকম যে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে, সেগুলো কি হবে এই জায়গাটাতে চারিপাশ দিয়ে বাতাসটা ঘুরছে পুরো, বোঝা গেল। ওকে ফাইন। তো এইবার কি হবে, এবার কন্টিনিউয়াস একটা ফ্লো তৈরি হচ্ছে এরকম না, বাতাস এখানে তো তোমার জল তো গরম হয়ে গেছে, রাইট। তো জল যখনই গরম হচ্ছে, তখন আবার কি প্রত্যেক দিন কিছু না কিছু পরিমাণ এরকম ভাবে উপরের দিকে ঠান্ডা তোমার জলীয় বাষ্প বাতাস যাচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, ঠান্ডা বাতাস বসতে শুরু করছে, কন্টিনিউয়াস একটা ফ্লো চলতেই থাকছে। তো এরকম কন্টিনিউয়াস ফ্লো চলতে থাকার ফলে যত চলবে তত তোমার এই যে এর রেডিয়াসটা, ঠিক আছে, রেডিয়াস বা ডায়ামিটার যাই বলো সাইক্লোন, সেই ডায়ামিটার কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করে দেবে। তো মোটামুটি ভাবে মিনিমাম 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত তোমার মিনিমাম 150 থেকে তার থেকেও বেশি হয়ে যায়, মিনিমাম 150 থেকে 200 কিলোমিটার রেডিয়াস তোমার ডায়ামিটার বিশিষ্ট একটা বিশাল একটা এরিয়া নিয়ে তোমার এরকম ভাবে বাতাস পুরো ঘুরতে শুরু করে। ওকে, তো এরকম ভাবে যখন পুরো মানে পুরো জিনিসটা যখন রেডি হয়ে যায়, এটাকে বলা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট বলা হয়, কি বলা হয়, সাইক্লোনের ডেভেলপমেন্ট। তো এরকম যখন সাইক্লোনের ডেভেলপমেন্ট হয়ে যায়, তখন কি হবে, এই জিনিসটা তোমার ধরো সমুদ্রের মাঝখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এবার কি হবে, যখনই যে কোনো বস্তু যখন ঘুরবে একটা জায়গায়, ঘোরার সময় কিন্তু একটা জায়গায় স্থির থাকতে পারে না, ও ঘুরতে 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 তোমার, আমরা কি দেখলাম উত্তর গোলার্ধে তোমার এটা কি হচ্ছে, সাইক্লোনটা কি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এরকম ভাবে ঘোরা শুরু করে দিচ্ছে, রাইট, এরকম ভাবে ঘুরছে, এরকম ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে। তো এরকম ভাবে ঘুরতে ঘুরতে কি হবে, ও কিন্তু তোমার কিছুটা তোমার এরকম ভাবে মুভ করবে, মানে একটা জায়গায় না, জলের উপরে কিছুটা মুভ করতে শুরু করে দেবে। যেমন ধরো তোমরা দেখে দাও কালী পুজোর সময় যখন চরকি ফোটাও, চরকিতে আগুন ধরে দেবে, দেখবে চরকিতে আগুন ধরে দেওয়া হয়, চরকি এক জায়গায় কিন্তু চুপচাপ ঘোরে না, ও ঘুরতে 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 অন্য একটা জায়গা দিকে চলে যায়, তাই না। ঠিক সেরকমই যখন গতিশীল বস্তু যখন ঘুরবে, তখন একটা জায়গায় স্থির থাকবে না, ও কিছুটা তোমার নিজের অ্যাক্সেসের চারিদিকে তো ঘুরবে, প্লাস কিছুটা তোমার মুভমেন্টও তোমার হয়ে যাবে। তো আস্তে 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 কি হয়, তোমার জলের উপরে ঘুরতে ঘুরতে কোনো না কোনো ডাঙার দিকে চলে আসবে। তো যখনই কোনো ডাঙার দিকে চলে আসে সাইক্লোনটা, ডাঙাতে এসে যখন ধাক্কা মারে, তখন সেটাকে বলা হয় ল্যান্ডফল। কি বলে, ল্যান্ডফল। ল্যান্ডফল মানে কি ডাঙায় এসে পড়ে গেছে সাইক্লোন। ল্যান্ডফল যখনই হয়ে গেল সাইক্লোনে, দেখো যখনই ডাঙাতে উঠে যাবে সাইক্লোন, তখন কি আর এখান থেকে যে জলীয় বাষ্পগুলো উপরের দিকে আসবে, সেই জলীয় বাষ্প সাপ্লাই পাবে ডাঙাতে, কারণ জলীয় বাষ্প তো সমুদ্রের মাঝখানে ছিল, তখন তখন কন্টিনিউয়াস জলীয় বাষ্প সাপ্লাই হচ্ছে, রাইট। ডাঙাতে যখন সাইক্লোন চলে আসবে, তখন কি জলীয় বাষ্প কেউ সাপ্লাই করবে না, সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তো এই যে কন্টিনিউয়াস উপরের দিকে তোমার নিচের দিকে আসছিল বা ঠান্ডা বাতাস উপরের দিকে মেঘ তৈরি হচ্ছিল, এই ফ্লোটা
ফ্লোটা বন্ধ হয়ে যাবে। যখনই তোমার এখানে ফ্লোটা বন্ধ হয়ে যাবে তখন কি হবে, এই যে মেঘগুলো যেগুলো ছিল তখন শুধুমাত্র তোমার আস্তে 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 সেগুলোকে বৃষ্টি বৃষ্টি হিসাবে তোমার পড়া শুরু করে দেবে, ঠিক আছে। আর তোমার এই যে সাইক্লোনের যে বেগ যেটা ছিল আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে, যে রেডিয়াসটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং ডাঙার উপরে দিয়ে কিছুটা দূর যাওয়ার পরে আস্তে 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 দেখা যাবে সেটা তোমার শেষ হয়ে যাবে। কারণ কি পাওয়ার এই যে কন্টিনিউয়াস যে তোমার জলীয় বাষ্পের যে সাপ্লাইটা থাকছে সেই সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ডাঙাতে বেশিক্ষণ পর্যন্ত সার্ভাইভ করবে না এবং আস্তে আস্তে যে তোমার বায়ুর যে স্পিড গতিবেগ সেটাও কিন্তু ডাঙাতে আসার পর আস্তে কমে যাবে। কারণ কি ডাঙাতে যখন চলে আসে গাছপালা রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, অবভিয়াসলি এখানে ওখানে ধাক্কা খেতে 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 বায়ুর যে গতিবেগ সেটা কিন্তু কমে যাবে। তো সমুদ্রের মাঝখানে যখন থাকবে তখন প্রচুর গতিবেগে যাবে, ডাঙাতে আস্তে 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 কমে যাবে। তো এই হচ্ছে মোটামুটি তোমার একটা সাইক্লোনের ফরমেশন, কিভাবে ডেভেলপমেন্ট হয় সাইক্লোন সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা চলো দেখে নিই যে সাইক্লোনের নামকরণ কি করে হয়, ঠিক আছে। তো এই যে টপিক্যাল যে সাইক্লোনটা রয়, এই টপিক্যাল সাইক্লোনে এক এক জায়গায় এক এক রকম নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন আমাদের ইন্ডিয়ান ওশিয়ান বা তোমার বে অফ বেঙ্গল বা তোমার প্যাসিফিক ওশিয়ান, মানে ভারতের 3 দিক যেটা বললাম, এই অঞ্চলগুলোতে যে তোমার টপিক্যাল সাইক্লোনটাকে বলা হয় সেটাকে তোমার শুধু তোমার সাইক্লোনই বলা হয়, ঠিক আছে। এবং এই সাইক্লোনের আবার স্পেসিফিক কিছু নাম দেওয়া হয়। কিন্তু তুমি যদি চায়না সিতে দেখো, চায়না সিতে সেম টপিক্যাল সাইক্লোনেরই কি নাম দিয়েছিল তোমার, টাইফুন। কি টাইফুন বলা হয়। তারপর তোমার ক্যারিবিয়ান সিতে, যখন আমেরিকার পাশে ক্যারিবিয়ান সিতে যে তোমার টপিক্যাল সাইক্লোন হয়, তারা সেটার নাম দেয় কি, হারিকেন। সেম কিন্তু এই টপিক্যাল সাইক্লোন এইভাবে ডেভেলপ হয়, কিন্তু ওদের ওখানে স্পেসিফিক নাম দিচ্ছে। চায়না সিতে যেটা হয় সেটা বলে টাইফুন, তোমার আমেরিকায় যখন আসে বলে হারিকেন, ঠিক আছে। অস্ট্রেলিয়ার পাশে যে সাইক্লোন সিস্টেম সেটা বলে উইলি, কি বলে, উইলি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দেওয়া হয়। আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে যে তোমার এই ইন্ডিয়ান ওশিয়ান বা বে অফ বেঙ্গল বা প্যাসিফিক ওশিয়ানে যে তৈরি হয় সেটাকে আমরা নর্মালি সাইক্লোনই বলি। আচ্ছা, এইবার এই নর্মাল সাইক্লোন তো আসে, কিন্তু কোন সাইক্লোনের তেজ বেশি হবে, কোন সাইক্লোনের তেজ কম, ঠিক আছে, সাইক্লোনের গতিবেগ কতটা হবে, কত কি পরিমাণ বৃষ্টিপাত হবে না হবে সেই সাইক্লোনের সঙ্গে, সেই হিসাবে না সাইক্লোন গুলো কিছু কিছু নাম দেওয়া হয়, ঠিক আছে। নাম শুনি বুঝতে পারবে ব্যাপারে সাইক্লোনটা কতখানি খতরনাক, ঠিক আছে। যেমন তোমার লাস্ট ইয়ার তোমার ইয়াস, তার আগে তোমার আইলা, ঠিক আছে, এরকম। এবার যেটা আছে তোমার রেমাল, আজকে যেটা আছে এটা রেমাল, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম নাম দেয়। এবার নামগুলো কারা দেয়, অ্যাকচুয়ালি তোমার এই যে 3টে ওশিয়ানের কথা বললাম, ইন্ডিয়ান ওশিয়ান, তোমার প্যাসিফিক, তোমার ইন্ডিয়ান ওশিয়ান, তোমার বে অফ বেঙ্গল, আর তোমার হচ্ছে তোমার এই যেটা রয়েছে অ্যারাবিয়ান সি। তো এই যে এইগুলোতে পার্শ্ববর্তী যে সমস্ত দেশ রয়েছে, টোটাল 13টা দেশ রয়েছে, ঠিক আছে, 13টা কান্ট্রি রয়েছে। এই 13টা কান্ট্রির মধ্যে কি রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ওমান, ইয়েমান, ঠিক আছে, শ্রীলঙ্কা সহ টোটাল 13টা কান্ট্রি রয়েছে। এই 13টা কান্ট্রি মিলে কি করেছে, একটা বোর্ড গঠন করেছে, যারা বলেছে কিনা আমরা সাইক্লোন গুলো যখন আসে, এই যে তোমার যে সাইক্লোন, এই সাইক্লোন গুলো আমরা নামকরণ করব, ঠিক আছে। এই সাইক্লোন গুলো যেগুলো আসবে তোমার এই 3টে যে সাগর বল, 3টে যে ইয়ে বললাম, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি বা আরব সাগর, আর একটা হচ্ছে তোমার কি ইন্ডিয়ান ওশিয়ান। তো এই সংলগ্ন যে 13টা দেশ রয়েছে, 13টা দেশের মধ্যে একটা বোর্ড তৈরি করেছে এবং সেই বোর্ড তৈরি করে বলেছে যে আমরা নামকরণ করব। তো বিভিন্ন দেশ বিভিন্ন রকম নামকরণ করেছে, ঠিক যেমন নতুন বাচ্চা হওয়ার পর যেমন মামা নামকরণ করে, মাসি নামকরণ করে, পিসি নামকরণ করে, ঠাকুমা একরকম নামকরণ করে, ঠিক আছে, তাদের মধ্যে কোনো একটা নামকে দেওয়া হয়। ঠিক সেরকমই 13টা কান্ট্রিকে বলা যাও তোমরা নিজেদের মতো নাম চুজ করে নিয়ে আসো। তো প্রত্যেকটা দেশই প্রচুর কিছু কিছু পরিমাণ নাম নিয়ে গেছে। তো তাদের মধ্যে থেকে প্রত্যেকটা দেশের কাছ থেকে 13টা করে নাম নেওয়া হয়েছে। টোটাল 13টা দেশ, 13টা করে নাম নেওয়া হয়েছে, টোটাল 169টা এরকম তোমার যে তোমার এটা হয়েছে সাইক্লোন, 13টা সাইক্লোনের নাম নেওয়া হয়েছিল এবং সেই 13টা সাইক্লোনের নাম কিন্তু একটা জায়গায় লিস্ট করা আছে। এবং তাদের তীব্রতা কেমন হবে, তাদের প্রকৃতি কেমন হবে, সেই রকম ভাবে প্রত্যেক বছরই যখন বা বিভিন্ন সময় যখন সাইক্লোন আসে সেই লিস্ট থেকে একটা একটা করে নাম দিয়ে দেওয়া হয়। যেমন লাস্ট ইয়ারে কি ছিল তোমার, ইয়াস, অলরেডি কিন্তু প্রিডিফাইন্ড। তো যে সাইক্লোনটা আসলো সেই সাইক্লোনের তীব্রতা দেখে তোমার ইয়াস নামটার সঙ্গে ম্যাচ করেছে, ইয়াস নামটা দিয়ে দেওয়া হয়েছে। এই বছর আজকে যে সাইক্লোনটা আসছে তোমার
রেমাল, সেটাও কিন্তু প্রিডিফাইন্ড। সেই রেমাল নামটা কিন্তু কে দিয়েছে? রেমাল নামটা কিন্তু অ্যাকচুয়ালি ওমানের দেওয়া। ওমান যে দেশ, সেই নাম তারা যে 13টা নাম সাজেস্ট করেছিল, 13টা নামের মধ্যে একটা নাম ছিল রেমাল, যার কথা হচ্ছে স্যান্ড। স্যান্ড, ঠিক আছে। যাই হোক, তো ওমানের দেওয়া রেমাল নামটা আমাদের আজকের দিনে তোমার যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মধ্যে যে সাইক্লোনটা বয়ে যাবে, সেই সাইক্লোনের নামটা হচ্ছে রেমাল, এবং সেই নামকরণটা কে করেছিল? ওমান। ওই 169টা নামের মধ্যে একটা নামকে তোমার তুলে নেওয়া হয়েছে। বোঝা গেল? তো এটা গেল তোমার মোটামুটি রকম ভাবে সাইক্লোনের টাইপ। তাহলে আমরা আবার একবার যদি আমরা জিস্ট করি, তাহলে দেখতে পাবো দু রকমের সাইক্লোন হয়, একটা ট্রপিক্যাল সাইক্লোন, একটা হচ্ছে তোমার টেম্পারেট সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন সবসময়তেই তোমার সমুদ্র পৃষ্ঠের উপরে ডেভেলপ হবে, আর তোমার হচ্ছে তোমার টেম্পারেট সাইক্লোন সমুদ্র বা ল্যান্ড দু কোনো জায়গাতে ডেভেলপ হতে পারে। আমাদের বেসিক্যালি ভারত যেহেতু তোমার ট্রপিক্যাল রিজিয়ন অবস্থিত, ভারতবর্ষে যখনই কোনো সাইক্লোন হবে সেটা ডেফিনেটলি তোমার ট্রপিক্যাল সাইক্লোনই হবে। এবং এই ট্রপিক্যাল সাইক্লোন গুলোর মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নাম দেওয়া হয়, কোথাও উইলি উইলি বলা হয়, কোথাও বলা হয় হারিকেন, কোথাও বলা হয় তোমার নর্মাল সাইক্লোন বলা হয়। এবং আমাদের নর্মাল সাইক্লোন গুলোর মধ্যে আমরা তোমার যে সমস্ত বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি এবং ইন্ডিয়ান ওশিয়ানের যে সমস্ত সংলগ্ন যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো এই ট্রপিক্যাল সাইক্লোনটাকেই আবার স্পেশাল কিছু কিছু নাম, 169টা নাম দিয়েছে। এবং প্রত্যেক বছরই যখন কোনো না কোনো সাইক্লোন আসে, সেই সাইক্লোনগুলোর প্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন রকমের নাম তুলে নেওয়া হয়। ঠিক আছে, তো যাই হোক, আজকে তোমার রেমাল আসছে অলরেডি রেমাল তোমার ডেভেলপ হয়ে গেছে মোটামুটি ভাবে। রাত্রি 12টার কাছাকাছি সময়ে তোমার ল্যান্ডফল হবে। বেসিক্যালি মানে ল্যান্ডফল মানে আমরা দেখে নিলাম যে তোমার সমুদ্র তীরবর্তী যে অঞ্চল সেখানে এসে পড়বে, এবং মোটামুটি ভাবে ধরো 120 থেকে 130 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হবে। এনিওয়ে, সবাই সাবধানে থেকো। থ্যাংক ইউ।